তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বিএক্স একাডেমি 0.7 ইউটিউব চ্যানেল। তো ভিউয়ার্স, আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো এমএস ওয়ার্ডের হোম মেনুর মধ্যে যে ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলোর কাজগুলো। তো অবশ্যই পুরো ভিডিওটা ভালো করে স্কিপ না করে দেখে নেবে। তো এবার চলো শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা এখানে এমএস ওয়ার্ড ওপেন করে নিই। তো এমএস ওয়ার্ড ওপেন করার জন্য এখানে যে সার্চ বার আছে, সার্চ বারে প্রথমে ক্লিক করতে হবে। তারপর এখানে টাইপ করতে হবে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007। তো আমরা এখানে টাইপ করে নিচ্ছি মাইক্রোসফট অফিস ওয়ার্ড। তো ভিউয়ার্স দেখো, এখানে লেখা আছে মাইক্রোসফট ওয়ার্ড 2010। এবার মাইক্রোসফট ওয়ার্ডের বিভিন্ন রকম ভার্সান থাকে, যেমন 2010, 2007, 2016, 2020। তো আমার কম্পিউটারে 2010 আছে। তোমাদের কম্পিউটারে যদি 2000 এর থেকেও আরও লেটেস্ট ভার্সান থাকে, তাহলে সেই কম্পিউটারগুলোতে সব রকম সেম একই রকম কাজ করে, শুধু কিছুটা ফাংশন একটু আলাদা থাকে। তো আমরা এখানে 2010 এই ফাংশনটা এখানে ওপেন করে নিই। ভিউয়ার্স, এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি যদি তোমরা ওপেন করতে চাও, তাহলে কি করবে, কিবোর্ড থেকে উইন্ডো+R প্রেস করবে। তারপর এখানে এরকম রান বক্স ওপেন হবে। এরপর এই যে বক্সটা আছে, বক্সটার মধ্যে এখানে টাইপ করতে হবে উইন ওয়ার্ড। তো উইন ওয়ার্ড এখানে টাইপ করার পর এখানে ওকে বা এখানে কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করলে এখানে আমাদের এমএস ওয়ার্ড ফাইলটা ওপেন হয়ে যাবে। তো এবার এখানে এমএস ওয়ার্ড ফাইলটা ওপেন হয়ে গেল। এবার এমএস ওয়ার্ড ফাইলে তোমাদের প্রথমে ইন্ট্রোডাকশনটা আমরা বলে দিই। যেমন প্রথমে সবার উপরে দেখো এখানে ডকুমেন্টস 1, মাইক্রোসফট ওয়ার্ড এগুলো লেখা আছে। এটাকে বলে এখানে টাইটেল বার। এমএস ওয়ার্ডের টাইটেল বারের কাজ হলো আমরা এই ফাইলটা যে নামে সেভ করব সেই নামটা এখানে টাইটেল বারে শো করবে। এরপর নিচের দিকে এখানে দেখতে পাচ্ছ হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেলিং, রিভিউ, ভিউ এগুলোকে বলে এমএস ওয়ার্ডের ট্যাব বা মেনু বার বা রিবন বার এগুলোকে বলে। তো এগুলো দিয়ে বিভিন্ন রকম অপশান বা বিভিন্ন রকম কাজ আমরা এমএস ওয়ার্ডে পেজের মধ্যে করতে পারবো। যেমন হোম মেনুতে এই অপশানগুলো আছে, ইনসার্টে আলাদা রকম অপশান থাকবে, পেজ লেআউটে আলাদাভাবে অপশান থাকবে। তো এই কাজগুলো আমরা ধীরে ধীরে আজকে দেখব। তো আজকে আমরা প্রথমে হোম মেনুর কাজগুলো দেখব। আচ্ছা, তারপর এখানে দেখতে পাচ্ছ যে ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল, এডিটিং আছে হোম মেনুর মধ্যে। এগুলোকে বলে এখানে হোম মেনুর গ্রুপ। এখানে বিভিন্ন রকম গ্রুপের বিভিন্ন রকম আলাদা আলাদা কাজ হয়, সেই কাজগুলো আজকে জানবো। তারপর এখানে দেখতে পাচ্ছ এই যে স্কেলের মতো 1, 2, 3, 4 এটাকে বলে রুলার বার এমএস ওয়ার্ডে। তারপরে নিচের দিকে এখানে দেখতে পাচ্ছ এখানে এটাকে বলে স্ট্যাটাস বার। আর এটা হলো আমাদের পেজ। এই পেজের মধ্যে আমরা এখানে কাজ করব। তো চলো এবার আমরা শুরু করে নিই। তো পেজের মধ্যে কোনো কিছু কাজ করার জন্য আগে আমরা পেজের মধ্যে বাই ডিফল্ট একটা প্যারাগ্রাফ নিই। তো সেই প্যারাগ্রাফটা নেওয়ার জন্য তোমরা কী করবে, কিবোর্ড থেকে প্রথমে সমান টাইপ করবে, তারপর এখানে টাইপ করবে র্যান্ড। এবার র্যান্ড লেখাটা বড় হাতের লিখলেও হবে, ছোটো হাতের লিখলেও হবে। এরপর তোমরা ফার্স্ট ব্র্যাকেট শুরু করবে, আবার এটাকে ক্লোজ করবে। তারপর কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করলে এখানে একটা বাই ডিফল্ট প্যারাগ্রাফ আসবে। আচ্ছা, এবার এই প্যারাগ্রাফটা বিভিন্ন রকমভাবে নেওয়া যায়। তোমরা যদি আরও অন্যরকমভাবে নিতে চাও তাহলে কীভাবে করবে দেখো। তো আবার এখানে সমান এখানে আবার র্যান্ড টাইপ করলাম, ব্র্যাকেট শুরু করলাম, সেম একই রকম। এবার তোমরা যদি মনে করো যে এখানে 10 লাইনের 10টা প্যারাগ্রাফ দরকার, তাহলে এখানে 10 তারপর কমা লিখে আবার 10 টাইপ করলাম। করার পর এখানে ব্র্যাকেটটাকে ক্লোজ করবে। তাহলে এখানে দেখতে পাবে যে 10 লাইনের 10টা প্যারাগ্রাফ আসবে। এরপর কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করলে এখানে দেখো 10 লাইনের 10টা প্যারাগ্রাফ এখানে চলে আসবে। তো এইভাবে তোমরা যদি মনে করো যে অনেক বড় প্যারাগ্রাফ থাকবে পেজের মধ্যে, বড় একটা পেজ নিতে পারবে। আচ্ছা চলো এরপর এখানে হোম মেনুর কাজগুলো দেখে নিই। তো দেখো, সবার প্রথমে এখানে ফন্ট গ্রুপের মধ্যে যে কাজগুলো আছে এই কাজগুলো আগে দেখে নিই। তো যেমন প্রথমে এখানে আছে দেখো ক্যালিব্রি। তো এই ক্যালিব্রি এটাকে বলে আমাদের ফন্ট স্টাইল গ্রুপ। এখান থেকে যে কোনো লেখার স্টাইল চেঞ্জ করা যায়। তো ধরে নাও এই যে প্যারাগ্রাফটা আছে, প্রথম প্যারাগ্রাফ, এই প্রথম প্যারাগ্রাফটার লেখার স্টাইল চেঞ্জ করব। তো সবার প্রথমে লেখার স্টাইলটা লেখাগুলোকে সিলেক্ট করে নিতে হবে। এরপর এখানে অনেকগুলো স্টাইল আছে, এখান থেকে বিভিন্ন রকম স্টাইল এখান থেকে তোমরা চুজ করতে পারবে। তো বিভিন্ন রকম স্টাইল আছে, যার যে স্টাইলটা ভালো লাগবে এখান থেকে তোমরা চুজ করে পেজের মধ্যে অ্যাপ্লাই করে নিতে পারবে। আচ্ছা, তারপরে এখানে অপশান আছে 11, এটার নাম হলো ফন্ট সাইজ। এর মাধ্যমে যে কোনো লেখার সাইজ তোমরা ছোটো বড়ো করতে পারবে। যেমন এখানে প্রথম প্যারাগ্রাফটার যদি লেখার সাইজ বড়ো ছোটো করতে চাও, তাহলে লেখাটাকে সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে বিভিন্ন রকম সাইজ আছে, এখান থেকে যার যে সাইজ দরকার এখান থেকে তোমরা সাইজটাকে কম বেশি করে নিতে পারবে। আচ্ছা, তারপর এখানে আছে বড় এ, আরেকটা আছে ছোটো এ। বড় এটার নাম হলো গ্রো ফন্ট, আর ছোটো এটার নাম হলো সিং ফন্ট।
তো বড় এটার মাধ্যমে কি যে কোনো লেখাকে তোমরা ধীরে ধীরে যতটা সাইজ দরকার এখান থেকে বড় করতে পারবে, আর ছোট এটার মাধ্যমে ধীরে ধীরে সাইজটাকে ছোট করতে পারবে। তো দেখো তোমরা কীভাবে করবে, যেমন আমি পরের পেজে এখানে যে প্যারাগ্রাফটা আছে এই প্যারাগ্রাফটাকে সিলেক্ট করলাম। এটাকে যদি একটু বড় করতে চাই তাহলে বড় এ বা গ্রো ফন্ট এই অপশানটায় ক্লিক করলে ধীরে ধীরে এটা বড় হবে, আর ছোট এ মানে স্ট্রিং ফন্টে ক্লিক করলে লেখার সাইজটা ধীরে ধীরে ছোট হবে। যেটা তোমরা এখান থেকেও করতে পারবে, অথবা যদি মনে করো যে এখান থেকে করতে চাও এখান থেকেও সেই অপশানটা করতে পারবে। তো এই দুটো দিয়ে এরকম কাজ করা যায়। তারপর এখানে আছে বি মানে বোল্ড। আচ্ছা, ধরে নাও এই যে প্যারাগ্রাফটা আছে, বা ধরে নাও আমি সবার প্রথমে গেলাম, তারপর একটু এন্টার করে নিই, উপরে দিয়ে গেলাম। এবার এখানে ধরে নাও আমি লিখলাম রবীন্দ্র। এটাকে আমি নর্মাল একটা স্টাইল চেঞ্জ করে নিলাম। আচ্ছা, এই যে লেখাটা দেখলাম, এবার ধরে নাও এই লেখাটাকে একটু মোটা করব। তো মোটা করার জন্য লেখাটাকে সিলেক্ট করতে হবে। যদি একটু সাইজটা বড় করতে চাই এখান থেকে সাইজটা বড় করে নেব। তারপর এখানে বোল্ড আছে বি, শর্টকাট হলো কন্ট্রোল বি, কিবোর্ড থেকে কন্ট্রোল বি প্রেস করলেও বোল্ড হবে, অথবা এই বোল্ডে ক্লিক করলে লেখাটা একটু মোটা হবে। তারপর এখানে আছে তোমার আন্ডারলাইন ইটালিক। তো যদি লেখাটা বাঁকাতে চাও এখানে ইটালিকে ক্লিক করলে লেখাটা বেঁকে যাবে। এটা যদি শর্টকাটে করতে চাও কিবোর্ড থেকে কন্ট্রোলের সঙ্গে আই প্রেস করলে এই লেখাটা ইটালিক হয়ে যাবে। তারপর এখানে আছে আন্ডারলাইন, যদি এই লেখাটার নিচে আন্ডারলাইন দিতে চাও তাহলে লেখাটা সিলেক্ট করতে হবে, ইউ অপশানে ক্লিক করলে লেখাটার নিচে আন্ডারলাইন আসবে। এবার এখানে যদি মনে করো যে আরও বিভিন্ন রকম আন্ডারলাইন ফরম্যাট দিতে চাও তাহলে এই যে পয়েন্টটা আছে পয়েন্টটায় ক্লিক করলে এখানে আরও বিভিন্ন রকমের আন্ডারলাইন ফরম্যাট পাবে। এখান থেকে আন্ডারলাইন ফরম্যাটগুলো তোমরা দিতে পারবে। এখানে যেমন ডবল আন্ডারলাইন আছে, সিঙ্গেল আছে, তো বিভিন্ন রকম আন্ডারলাইন ফরম্যাট আছে, এখান থেকে তোমরা চুজ করতে পারবে। এরপর যদি পয়েন্টের মধ্যে আরেকবার ক্লিক করো এখানে নিচের দিকে দেখো এখানে লেখা আছে আন্ডারলাইন কালার। তোমরা যদি মনে করো যে আন্ডারলাইনের কালার চেঞ্জ দিতে পারবে, এখান থেকে বিভিন্ন রকম আন্ডারলাইন কালার পাবে, এখান থেকে তোমরা সেই কালারটা চুজ করতে পারবে। তো দেখো এখানে আন্ডারলাইনের কালার বিভিন্ন রকমভাবে তোমরা সেট করতে পারবে পেজের মধ্যে। আচ্ছা, এরপর এখানে আছে স্ট্রাইক থ্রু। স্ট্রাইক থ্রুর কাজ কি, ধরে নাও এখানে একটা প্যারাগ্রাফ আছে অন দা। এবার আমি ধরে নাও লিখলাম যে রাকেশ শর্মা। এবার আমাকে যেমন এখানে লিখলাম অন রাকেশ শর্মা। তো এখানে যেমন আমরা জানি যে রাকেশ স্পেলিংটা আমাদের ভুল হয়ে গেছে, তো সেই স্পেলিংটা আমাদের ইগনোর বা ক্রস চিহ্ন মার্কিং করতে হবে। তো সেটা করার জন্য রাকেশ নামটাকে এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে স্ট্রাইক থ্রু অপশানে ক্লিক করলে এই রাকেশ লেখাটার মাঝখানে দেখতে পাচ্ছ একটা আন্ডারলাইন বা একটা ক্রস চিহ্ন চলে আসবে। তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো যে এখানে রাকেশ নামটা এখানে ভুল। আচ্ছা, এরপর এখানে আছে দেখো সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট। তো সাবস্ক্রিপ্ট এবার সুপারস্ক্রিপ্ট দিয়ে তোমরা কীভাবে কাজ করবে দেখো। তো এটাকে একটু যদি আমি নিচের দিকে স্ক্রল করি বা সবগুলো লেখাকে আমি ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, তো দেখো এবার ধরে নাও আমি এখানে কিছু সংকেত টাইপ করছি, ও টু সিও টু, তারপর এইচ টু ও, তারপর এখানে ধরে নাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস টু প্লাস। আচ্ছা, তো এখানে যেমন কিছু একটা লেখা টাইপ করে নিলাম। এবার আমাদের কিছু সংখ্যা যেমন জীবনবিজ্ঞান বা অঙ্কের ফর্মুলাতে ইউজ হয়। তো এখানে যেমন O2 লিখলাম, O2 মানে অক্সিজেনের সংকেত আমরা জানি। তো এখানে ও যে 2 শেষের দিকে যে 2 লেখাটা আছে এটা কি হয়, এই যে ও লেখাটার নিচের দিকে থাকে কিছুটা, তো সেটাকে এখানে আমরা বলবো সাবস্ক্রিপ্ট। তো সেই ফরম্যাটটা করার জন্য যেহেতু আমরা 2টাকে নিচের দিকে নিয়ে যাব, 2 লেখাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে সাবস্ক্রিপ্ট যে বাটনটা আছে এখানে ক্লিক করলে দেখো ও লেখাটা 2-এর নিচে চলে আসবে। তো এভাবে আমরা যে কোনো সংকেত পেজের মধ্যে সেট করতে পারবো। এরপর সেম একই রকম CO2 এটাকে কার্বন ডাইঅক্সাইড বলে, এই সংকেতটাকে যদি নিচের দিকে নিয়ে আসতে চাই এখানে সাবস্ক্রিপ্ট বাটনে ক্লিক করব, এটা নিচের দিকে চলে আসবে। সেম একই রকম এখানে H2O আমরা সংকেত তৈরি করব, যেমন জলের সংকেত হয় H2O। তো এটাকে আবার নিচের দিকে করার জন্য আবার এখানে ক্লিক করব, এখন নিচের দিকে এটা চলে আসবে। তো এভাবে আমরা পেজের মধ্যে সাবস্ক্রিপ্ট ফরম্যাট তৈরি করতে পারবো।
আচ্ছা, এরপর এখানে আছে পাশে সুপারস্ক্রিপ্ট। যেমন এখানে একটা আমি ফর্মুলা তৈরি করলাম। এবার এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেমন অঙ্কের ফর্মুলাগুলো হয়। তো ধরে নাও এর উপরে পাওয়ার দরকার, তো সেই পাওয়ারটা তৈরি করার জন্য সেম 2টাকে উপরে যেহেতু পাওয়ার করব, 2 লেখাটা এখানে সিলেক্ট করব। করার পর এখানে সুপারস্ক্রিপ্টে ক্লিক করব। দেখো 2-এর উপরে পাওয়ারটা হয়ে যাবে। তারপর বি স্কোয়ার তৈরি করার জন্য আবার 2টাকে সেট করব, তারপর আবার উপরে পাওয়ার হয়ে যাবে। তো তোমরা এভাবে একটা একটা করে করতে পারবে। এবার অনেকে কি করে, সিলেক্ট করে ডাইরেক্ট এখানে পাওয়ারে ক্লিক করে দেয়। এরকম করে ক্লিক করলে কিন্তু তোমার সবগুলো লেখাই উপরে পাওয়ার হয়ে যাবে। তো এভাবে আবার সেম আগের মতো যদি করতে চাই, আবার এই পাওয়ারটাকে তুলে দেব, নর্মাল হয়ে গেল। আবার এখানে 2 লেখাটা সিলেক্ট করব, উপরে পাওয়ার আসবে। এরকম করে একটা একটা করে তোমাদের পাওয়ারটা দিতে হবে, যেহেতু আমরা শুধু এই 2 লেখাটাকে উপরে পাওয়ারের হিসেবে সেট করব। তো এভাবে তোমরা এখানে সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট এই অপশান দিয়ে কাজগুলো করতে পারবে। আচ্ছা, তারপর এখানে আছে দেখো বিভিন্ন রকম টেক্সট ইফেক্ট। তো এটা করার জন্য আবার একটা নতুন কোনো লেখা লিখে নিই। এবার এখানে 3 রকমের 3টা নাম লিখে নিলাম। এবার এই 3টা নামের মধ্যে বিভিন্ন রকম আমরা ইফেক্ট দেব। তো ইফেক্ট দেওয়ার জন্য আবার সেম নামটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে বিভিন্ন রকম ইফেক্ট পাবে। এখান থেকে তোমরা যার যে ইফেক্টটা ভালো লাগবে এখান থেকে তোমরা লেখাটার মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। ধরে নাও এই লেখাটার মধ্যে ইফেক্টটা সেট করব, তো ক্লিক করলাম। দেখো এই লেখাটার মধ্যে ইফেক্টটা চলে আসবে। তো এই অপশান, এই যে ইফেক্ট অপশানটা আছে, এটা 2007-এর মধ্যে এই ইফেক্টটা কিন্তু থাকবে না। তো তোমরা 2010 বা 16 যদি ব্যবহার করো, সেখানে ইফেক্টটা এখানে পাবে। তারপর এখানে রাকেশ সরকার, এটাকে যদি সেট করতে চাও সিলেক্ট করবে। এখানে বিভিন্ন রকম ইফেক্ট আছে, এখান থেকে তোমরা চুজ করে পেজের মধ্যে সেট করতে পারবে। আবার কৌশিক সরকারটাকে সেট করব, এখান থেকে তোমরা সেট করতে পারবে। তো এভাবে নামগুলোকে সেট করা যায়। আচ্ছা, তারপর এখানে আছে টেক্সট হাইলাইট কালার। যেমন O2 CO2 এই লেখাগুলোকে আমরা যদি হাইলাইট করতে চাই, তো সিলেক্ট করতে হবে। এবার টেক্সট হাইলাইটার এই টুলের মধ্যে ক্লিক করব। যার যে রঙটা ভালো লাগবে এখান থেকে এক কথায় যে লেখাটাকে তোমরা হাইলাইট করতে চাও এখানে ক্লিক করবে, লেখাটা হাইলাইট হবে। পার্শ্ব সরকারি নামটাকে হাইলাইট করব, এখান থেকে তোমরা সিলেক্ট করে এখান থেকে নামটাকে তোমরা ইজিলি হাইলাইট করে নিতে পারবে। যেমন আমরা হাইলাইট টুল দিয়ে যে কোনো প্যারাগ্রাফকে সেট করতে চাই। এটাকে যদি তোমরা আরও অন্যভাবে সেট করতে চাও, কীভাবে করবে দেখো। যেমন এখানে একটা প্যারাগ্রাফ নিলাম। এবার প্যারাগ্রাফের মধ্যে এই যে মিডিলে যে প্যারাগ্রাফটা আছে এটাকে আমরা হাইলাইট করব, বা এই যে লাইনটা আছে লাইনটাকে হাইলাইট করব, বা এখানে কোনো একটা শব্দকে বা ওয়ার্ডকে আমরা হাইলাইট করব। সেই জন্য সেই ওয়ার্ডটিকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে হাইলাইট টুলে ক্লিক করব। এখানে বিভিন্ন রকম হাইলাইট টুল আছে, এখান থেকে ইজিলি আমরা যে কোনো লেখাকে পেজের মাঝখানে বা যে কোনো জায়গায় হাইলাইট করে রাখতে পারবো। তাহলে রাখলে কী হবে, আমাদের পেজটা খুঁজতে সুবিধাও হবে। আচ্ছা, তারপর এখানে আছে টেক্সট কালার। যেমন আমরা যদি মনে করি যে এখানে কোনো একটা বা প্রথম যে প্যারাগ্রাফ আছে এটাকে আমরা হাইলাইট বা কালার করব, তো কালার করার জন্য এখানে টেক্সট কালারে যাব। এখান থেকে বিভিন্ন রকম কালার আছে, যেটা আমরা লেখার মধ্যে সেট করতে চাই সেই কালারে ক্লিক করলে লেখাটা অ্যাপ্লাই হয়ে যাবে। সেম একই রকম এটাকেও যদি হাইলাইট করতে চাই সিলেক্ট করব, আবার এখানে গিয়ে এটাকেও হাইলাইট করে দিতে পারবো। তো যদি একটার মধ্যে শুধু রাখতে চাও একটা লেখাই সিলেক্ট করতে হবে, যদি পুরো প্যারাগ্রাফের মধ্যে সিলেক্ট করতে চাও তাহলে পুরো প্যারাগ্রাফটা এরকম করে সিলেক্ট করে হাইলাইট করে দিতে হবে। তো আশা করছি তোমরা বুঝতে পারছো কীভাবে হাইলাইট করে আর লেখার কালারগুলো কীভাবে করে। আরও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবে, আমি সেটা আরও ভালো করে তোমাদের এক্সপ্লেনেশন করে জানাবো। আচ্ছা, তারপর এখানে আছে দেখো চেঞ্জ কেস। চেঞ্জ কেস মানে কি, তো আমি এখানে নিচে প্যারাগ্রাফে গেলাম। যেমন এই যে প্যারাগ্রাফটা আছে এই প্যারাগ্রাফটা কীরকম ফরম্যাটে আছে দেখো। এখানে এটাকে বলে সেন্টেন্স কেস। সেন্টেন্স কেস মানে কি, প্রথম যে লেটারটা প্যারাগ্রাফের শুরুতে সেটা ক্যাপিটাল হয়, বাকি সবগুলো ছোটো হাতের হয়। তোমরা দেখতে পাচ্ছ সবগুলো ছোটো হাতের হচ্ছে। আবার এখানে দেখো বড় হাতের হয়েছে, হ্যাঁ, তারপর আবার ছোটো হাতের হয়ে গেছে, ফুল স্টপের পর আবার বড় হাতের হয়ে গেছে। তো এটাকে বলে সেন্টেন্স কেস। এদের এই কেসটাকে যদি তোমরা আপারে বা লোয়ারে বা ক্যাপিটাল ইচ ওয়ার্ড করতে চাও, তো সেটা করার জন্য এই যে ডবলে দেখতে পাচ্ছ এটাকে বলে চেঞ্জ কেস। এই পয়েন্টার মধ্যে ক্লিক করবে, এখানে অনেকগুলো অপশান আছে, যেমন সেন্টেন্স, লোয়ার, আপার, ক্যাপিটাল ইচ ওয়ার্ড, টাগল কেস। তো তোমরা যদি সবগুলোকে ছোটো হাতের করতে চাও এখানে লোয়ার কেসে ক্লিক করবে। সবগুলো লেখা দেখো যেটা তোমার সেন্টেন্স কেসে ছিল সেটা তোমার সব ছোটো হাতের হয়ে গেছে। সেম আবার এটাকে যদি ক্যাপিটাল করতে চাও
সেন্টেন্স কেসে বা ক্লিক করবে, এখানে আপার কেস লেখা আছে, এখানে ক্লিক করলে সবগুলো দেখো ক্যাপিটালে হয়ে গেল। এটা করলে কি হবে, কেউ যদি তোমাকে বলে যে এই যে লেখাগুলো আছে লেখাগুলোকে সেন্টেন্স কেসে চেঞ্জ করো বা সবগুলোকে ক্যাপিটালে চেঞ্জ করো, তাহলে তোমরা এটা খুব তাড়াতাড়ি ইজি করতে পারবে। আচ্ছা, তারপর আবার যদি এটাকে তুমি ক্যাপিটাল ইচ ওয়ার্ড করো, তাহলে এখানে ক্লিক করবে, ক্যাপিটাল ইচ ওয়ার্ডে চেঞ্জ হয়ে যাবে। তারপর এখানে আছে ক্লিয়ার ফরম্যাটিং। ধরে নাও এই লেখাগুলোর মধ্যে দেখো অনেক রকমের ফরম্যাট, যেমন এই যে 3টা নামের মধ্যে অনেক রকমের ফরম্যাট আছে। তো এই ফরম্যাটিংটা নর্মাল যদি করতে চাও তাহলে লেখাগুলোকে সিলেক্ট করতে হবে। এখানে ক্লিয়ার ফরম্যাটিং মানে এই লেখার মধ্যে যত কিছু ফরম্যাট দেওয়া আছে সবগুলো এক ক্লিকে ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এখানে ক্লিক করে দিলেই দেখো যত কিছু ফরম্যাট দেওয়া ছিল সবগুলোই ক্লিয়ার হবে। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখবে যে এখানে ক্লিয়ার ফরম্যাটিং ক্লিক করলে শুধু লেখার মধ্যে ফরম্যাটিং ক্লিয়ার হবে, কিন্তু হাইলাইট যে আমরা করলাম সেই হাইলাইটটা ক্লিয়ার হবে না। তো সেই হাইলাইটটা যদি আবার ক্লিয়ার করতে চাই তাহলে হাইলাইট লেখাটা সিলেক্ট করতে হবে, হাইলাইট টুলে গিয়ে এখানে নো কালারে ক্লিক করলে সেই হাইলাইট কালারটা তুলে দিতে পারবো। যদি মনে করি যে এই লেখাগুলোর মধ্যে যেমন আমরা ফরম্যাট দিলাম কিন্তু কালার করায় নেই, তো এই ফরম্যাটিংটা নর্মাল করার জন্য সিলেক্ট করতে হবে, ক্লিয়ার ফরম্যাটিংয়ে ক্লিক করতে হবে। দেখো লেখাটা নর্মাল ফরম্যাটে চেঞ্জ হয়ে গেল। মানে এর আমরা একটু আগে যেমন লেখাটার সাইজ বড় করলাম, তারপর গ্রো ফন্ট, স্ট্রিং ফন্ট, তারপর সুপার স্ক্রিপ্ট করলাম, দেখো সবগুলো নর্মাল হয়ে গেল। এভাবে এখানে ফন্ট গ্রুপের পুরো কাজটা আমরা দেখে নিলাম। তোমরা খুব ভালো করে এগুলো প্র্যাকটিস করবে, কারণ প্র্যাকটিস না করলে তোমরা কিছুই পারবে না এখানে। আচ্ছা চলো, এবার নেক্সটে আমরা যাব এখানে ক্লিপবোর্ড। ক্লিপবোর্ডের মধ্যে অল্প কিছু ফাংশন আছে, এগুলো আমরা দেখে নিই। তো দেখো, যেমন এখানে ভাস্কর সরকার এই নামটাকে আমরা কপি করব। এখানে কিছু অপশান আছে যেমন কাট, কপি, এগুলো হলো নর্মাল জিনিস কম্পিউটারের মধ্যে। তো এগুলো ছাড়া আবার কিন্তু কম্পিউটারের কাজগুলো করতে পারবে না। যেমন ভাস্কর সরকার নামটাকে যদি কপি করতে চাই তাহলে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখো সিলেক্ট না করলে এখানে কপি কাট অপশানটা কিন্তু আসবে না। তো তোমরা প্রথমে লেখাটা সিলেক্ট করবে, যে নামটাকে তোমরা কপি করবে। কপি করার জন্য এখানে কপি টুলে ক্লিক করবে। কপির শর্টকাট হয় Ctrl+C। তো এই শর্টকাট যে কাজগুলো হয় কম্পিউটারের মধ্যে সবগুলোর একটা পরে আলাদাভাবে ভিডিও বানিয়ে দেবো, তোমরা আরও তাড়াতাড়ি কম্পিউটারের মধ্যে কাজগুলো করতে পারবে। তো কপি অপশানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এবার আমার লেখাটা কপি হয়ে গেল। এবার ধরে না আমরা এই লেখাটা এই যে কৌশিক সরকারের নিচে পেস্ট করব। তাহলে কৌশিক সরকারের নিচে আমরা কার্সারটা নিয়ে গেলাম, এটাকে বলে কম্পিউটার কার্সার। এই কার্সারের কী কাজ, এই কার্সারটা কম্পিউটারে যেখানে থাকবে সেখানে আমরা কোনো কিছু টাইপ করতে পারবো বা কোনো কিছু পেস্ট করতে পারবো, মানে সমস্ত রকম কাজগুলো আমরা সেই পজিশনে করতে পারবো। তো কার্সারটা এখানে নিয়ে গেলাম। এবার এখানে পেস্ট অপশানে ক্লিক করব। দেখো এখানে ভাস্কর সরকার নামটা ডবল হয়ে গেল। কপি মানে এক কথায় দুইবার হবে, ডবল হবে কোনো কিছু না। যেমন এখানে CO2 নামটা কপি করব, সিলেক্ট করলাম, কপি অপশানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলাম যেহেতু এখানে আমরা পেস্ট করব। যা কার্সার নিয়ে যাওয়া হয়ে গেল। এবার পেস্ট অপশানে ক্লিক করব। পেস্টের শর্টকাট এখানে মনে রাখবে Ctrl+V। কিবোর্ড থেকে Ctrl+V পেস্ট করলে এখানে লেখাটা পেস্ট হবে। আচ্ছা, এটা গেল। এবার এখানে উপরে আছে কাট। আচ্ছা, কপি আর কাট দুটোই কিন্তু আলাদা রকম। কীরকম দেখো, ধরে নাও H2 কপি করলে কি হলো, দেখো এখানেও লেখাটা আছে আবার এখানেও আছে, মানে লেখাটা ডবল হলো। আর যদি আমরা কাট করি মানে এক স্থান থেকে অন্য স্থানে যদি কোনো লেখাকে নিয়ে যাই বা চেঞ্জ করতে চাই তাহলে সেটা কাট করতে হবে। তো সেটা করার জন্য এখানে H2 মানে জলের সংকেতটা আমরা কাট করে ধরে নাও CO2 নিয়ে যাব। তো সেজন্য লেখাটা কাট করলাম। তারপর এবার এখানে কাট অপশানে ক্লিক করব। শর্টকাট হলো Ctrl+X। তো এই কাটে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমরা যেহেতু পেস্ট করব এখানে কার্সারটা নিয়ে গেলাম। তারপর এখানে পেস্ট অপশানে ক্লিক করব। দেখো এক জায়গা থেকে আরেক জায়গায় লেখাটা কাট হয়ে চলে গেল। এভাবে আমরা যে কোনো লেখাকে কাট করতে পারবো। যদি কাটের শর্টকাট মনে রাখতে চাও কিবোর্ড থেকে Ctrl+X প্রেস করলেই লেখাটা কাট হবে। তো এই শর্টকাটগুলো তোমরা মনে রাখবে, কারণ এগুলো মাঝে মধ্যে পরীক্ষায় চাই। আচ্ছা, এবার এখানে দেখো লেখা আছে ফরম্যাট পেইন্টার। ফরম্যাট পেইন্টারের কী কাজ দেখো, যেমন ধরে নাও এই যে লেখাটা আছে বা ধরে নাও এখানে কৌশিক সরকার যে নামটা, এই লেখাটার একটু ধরে নাও আমরা সাইজ বড় করে নিলাম। লেখাটার মধ্যে একটা স্টাইল সেট করলাম, লেখাটাকে একটু আন্ডারলাইন দিলাম, একটু ইটালিক করলাম, বান্ডালিং তুলে দিলাম, লেখাটার মধ্যে একটু কালার করলাম। তো লেখাটার মধ্যে এই যে ফরম্যাটিংটা করলাম
তো আমরা চাই যে এই যে কৌশিক সরকারের মধ্যে যত কিছু ফরম্যাটিং করা আছে সেগুলোকে আমরা এই রাকেশ সরকারের মধ্যেও অ্যাপ্লাই করব। তো সেটাকে যদি আমরা তাড়াতাড়ি করতে চাই সেটা ফরম্যাট পেইন্টারের মধ্যে করতে পারবো। তো সেটা করার জন্য কি করবে, তোমাদের যেহেতু ফরম্যাটিংটা কৌশিক সরকারের নামের মধ্যে আছে সেজন্য এই লেখাটা প্রথমে সিলেক্ট করবে, তারপর তোমরা ফরম্যাট পেইন্টারে ক্লিক করবে। এরপর যেহেতু তোমরা রাকেশ সরকারের মধ্যে অ্যাপ্লাই করবে সেই জন্য দেখো মাউসের পয়েন্টটা এরকম ঝাড়ুর মতো হয়ে গেল, তো কিছুই হয়নি। এবার তোমরা যেহেতু রাকেশ সরকারের মধ্যে অ্যাপ্লাই করবে সেই জন্য লেখাটা সিলেক্ট করবে, যখনই ছেড়ে দেবে তখনই দেখো কৌশিক সরকারের মধ্যে যে লেখার ফরম্যাটিংটা ছিল সেটা রাকেশ সরকারের মধ্যেও অ্যাপ্লাই হয়ে গেছে। এভাবে তোমরা ফরম্যাট পেইন্টারের মধ্যে দিয়ে খুব তাড়াতাড়ি কাজগুলো করতে পারবে। যদি মনে করো যেমন ফরম্যাটিংয়ের মধ্যে দেখো লেখাটা দেখো হাইলাইট করা আছে, তো এই ফরম্যাটিংটা ধরে নাও তোমরা এখানে কুইকের মধ্যেও সেট করতে চাও, মানে হাইলাইট করবে। তো যেহেতু এর মধ্যে দেওয়া আছে লেখাটা সিলেক্ট করবে, ফরম্যাট পেইন্টারে যাবে, এরপর কুইক লেখাটা যখনই তুমি সিলেক্ট করবে তারপর যখনই ছাড়বে দেখো এই লেখাটার মধ্যেও ফরম্যাটিংটা অ্যাপ্লাই হয়ে গেল। তাহলে সেম ফরম্যাটিং যদি তোমরা কোনো লেখার মধ্যে অ্যাপ্লাই করতে চাও তাহলে সেটা ফরম্যাট পেইন্টারের মধ্যে দিয়ে খুব তাড়াতাড়ি করে করতে পারবে এবং খুব সহজেই এই কাজগুলো করতে পারবে। অনেকে কী করে বুদ্ধি দিয়ে এই কাজগুলো করে, তো তোমরাও নিজেদের বুদ্ধি দিয়ে এই কাজগুলো করতে পারবে। আচ্ছা, তারপর ক্লিপবোর্ড গ্রুপ, ফন্ট গ্রুপ হয়ে গেল। এরপর এখানে প্যারাগ্রাফ গ্রুপ, এই তিনটা গ্রুপে আমাদের বেশি কাজে লাগে এমএস ওয়ার্ডের মধ্যে। আচ্ছা, তারপর প্যারাগ্রাফ গ্রুপ, প্যারাগ্রাফ গ্রুপের কী কী কাজ দেখো, যেমন লেখাগুলোকে আমরা ডিলিট করে দিই। আচ্ছা, প্যারাগ্রাফ গ্রুপের মধ্যে সবার প্রথমে এখানে আছে দেখো বুলেট। এই বুলেটের কী কাজ, ধরে নাও এখানে আমি একটা কোনো কিছু ফর্মে লিখলাম, যেমন হোয়াট ইজ দিস, লেখাটা একটু বড় করে নিলাম। আচ্ছা, লেখার পর এখানে এন্টার করলাম। এবার এখানে ধরে নাও আমি কোনো একটা লেখার সামনে বিভিন্ন রকম ফরম্যাট দেবো, তো সেটা দেওয়ার জন্য এখানে তোমরা যে কোনো একটা বুলেট ফরম্যাট এখান থেকে চুজ করতে পারবে। লেখাটার সামনে দেখবে এগুলো অফিসিয়াল ফরম্যাটে বেশি থাকে। তো হোয়াট ইজ দিস লিখলাম, লেখার পর এখানে একটা বুলেট দিলাম, বুলেট সাইন। এবার ধরলাম দিস ইজ এ বুক। তারপর যখনই আবার নিচের দিকে এন্টার করব আবার এখানে সেম অপশান বুলেট চলে আসবে, এখানে লিখলাম দিস ইজ এ পেন। তো এরকম করে তোমরা সিরিয়াল যেভাবে বুলেট দিতে চাও এরকম করে বুলেটটা দিতে হবে। তারপর আরেকটা যদি লিখি দিস ইজ এ টেবিল, এরকম করে বুলেটগুলো দিতে হবে। যেমন আমাদের 3টা বুলেট দেওয়া হয়ে গেল, আবার এন্টার করছি, আবার বুলেট আসছে। এবার যদি এই বুলেট ফরম্যাটটা তুলে দিতে চাও তাহলে ব্ল্যাঙ্ক বা ফাঁকা রেখে আবার যদি এন্টার বাটন প্রেস করো বুলেটটা এখান থেকে ডিলিট হবে। আবার যদি এই বুলেট ফরম্যাটটা চেঞ্জ করতে চাও লেখাগুলোকে সিলেক্ট করতে হবে। এখানে বিভিন্ন রকম বুলেট ফরম্যাট আছে, যদি মনে করো যে আবার ফরম্যাটটা চেঞ্জ করবে এখানে ক্লিক করে বুলেট ফরম্যাটটা চেঞ্জ করে নিতে পারবে। এভাবে তোমরা বুলেট ফরম্যাটটা যে কোনো লেখার মধ্যে দিতে পারবে। আচ্ছা, এটা গেল। এবার পাশে আছে এখানে নাম্বার, বুলেট আর নাম্বার। তো এই দুটো জিনিস অপশান খুব বেশি কাজে লাগে এমএস ওয়ার্ডের মধ্যে, যখন কোনো কোশ্চেন পেপার বা অফিসিয়াল ফরম্যাট তোমরা বেশি কাজ করবে। এবার দেখো নাম্বারিংয়ের কী কাজ, ধরে নাও কেউ এখানে কোশ্চেনের নাম্বার সেট করবে। তো কোশ্চেনের নাম্বার সেট করার জন্য তোমরা কী করবে, এখানে যে কোনো একটা নাম্বার প্রথমে সেট করবে। ধরে নাও আমরা এই ফরম্যাটটা চুজ করব, কোনো একটা কোশ্চেন পেপার তৈরি করব। তো এখানে এই ফরম্যাটটাতে আমরা ক্লিক করলাম, এখানে একটা নাম্বার আসলো। তো এখানে কোশ্চেন একটা টাইপ করছি যে হোয়াট ইজ ইয়োর নেম, তো একটা কোশ্চেন তৈরি করলাম। কোশ্চেন তৈরি করার পর এবার আমি যখনই এন্টার করছি এখানে 2 নাম্বার আসছে। এবার এখানে আমরা চাই যে 1-এর 4টা অপশান থাকবে বা 3টা অপশান থাকবে। তো এখানে 1-এর নিচে যে এন্টার করে 2 আসলো, এবার কিবোর্ড থেকে ট্যাব বাটনটা প্রেস করতে হবে। ট্যাব বাটনটা প্রেস করলে এখানে এবার 1-এর এ নামে একটা অপশান আসবে। এবার ধরে নাও এখানে নাম দিলাম ওর নাম রাম, বা এন্টার করলাম ওর নাম ধরে নাও দিলাম শ্যাম, তারপর এন্টার করলাম ওর নাম যদু, ওর নাম মধু। এরকম করে সিরিয়াল আমাদের 4টা অপশান নিতে পারবো। এইভাবে কাজ করলে কী হবে, আমাদের বারবার ABCD এরকম অপশানগুলো টাইপ করতে হবে না। তো এবার আমাদের অপশানটা লাগবে না, অপশানটা কাটতে হবে। কাটার জন্য কি করব, এখানে ফাঁকা রাখি আরেকবার যদি এন্টার বাটন প্রেস করি তাহলে এখানে অপশানটা উঠে গিয়ে আবার এখানে 2 নাম্বার কোশ্চেন চলে আসবে। এবার ধরে না এবার এখানে টাইপ করলাম হোয়াট ইজ ইয়োর ফাদার নেম, কোশ্চেন তৈরি করলাম। আবার এখানে দেখো 3 নাম্বার আসছে।
এবার কিবোর্ড থেকে আবার আমরা কি করব, ট্যাব বাটন প্রেস করব, আবার এই অপশান আসবে। এবার এখানে দিলাম যে রাকেশ, সুমন, রাজু, তারপর রাম, এন্টার করলাম। আবার ফাঁকা রাখি, আবার আমি এন্টার করব, আবার 3 নাম্বার প্রশ্ন খুলে যাবে। তো এইভাবে এখানে কোনো পেজের মধ্যে আমরা নাম্বারিংটা করতে পারবো। এবার যদি নাম্বারিং ফরম্যাটটা আবার তোমরা চেঞ্জ করতে চাও, এখানে সিলেক্ট করবে নাম্বারটা, সিলেক্ট করে এখানে অন্য একটা ফরম্যাট ইউজ করবে। তাহলে দেখো এখানে ফরম্যাটিংটা রোমান ফরম্যাটে চেঞ্জ হয়ে গেল। আবার যদি তোমরা অ্যালফাবেট ফরম্যাটে চেঞ্জ করতে চাও, অ্যালফাবেট ফরম্যাটেও চেঞ্জ করতে পারবে। তো এইভাবে পেজের মধ্যে খুব ইজিতে তোমরা এখানে নাম্বার আর বুলেটটা করতে পারবে। তো এগুলোর মধ্যে যদি বুলেট দিতে চাও, সেম একই রকম বুলেটও দিতে পারবে। সিলেক্ট করার পর এখানে বুলেটে গিয়ে এখানে বুলেট দিয়ে দিলে, দেখো এখানে কোশ্চিন নেমের পর এখানে বুলেট আসলো। তো বেশিরভাগ ক্ষেত্রে এখানে আমরা কি নাম্বারই ইউজ করি অপশানগুলোতে, তাই না, নাম্বার বা অ্যালফাবেট। তো সেটা করার জন্য আমরা আবার অ্যালফাবেটে গিয়ে এখান থেকে এই ফরম্যাটটাকে আমরা চেঞ্জ করে নিতে পারবো। তো আশা করি তোমরা বুঝতে পারছো এগুলো দিয়ে তোমরা কীভাবে কাজ করতে পারবে। আচ্ছা, এটা হয়ে গেল। এবার নিচের দিকে এগুলোকে কাটে দিই। এবার নিচে এখানে দেখো 4 রকমের প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট আছে। যেমন এখানে আছে লেফট অ্যালাইন, সেন্টার অ্যালাইন, রাইট অ্যালাইন, জাস্টিফাই। তো এবার এই অ্যালাইনগুলোতে আমরা এখানে কাজ করবো। তো দেখো এবার কীভাবে তোমরা কাজ করবে। তো দেখো প্রথমে এখানে দেখো লেখা আছে কি লেফট অ্যালাইন। লেফট অ্যালাইনের কাজ কিছুই না, শর্টকাট হলো কন্ট্রোল-L। লেফট অ্যালাইন মানে কোনো কিছু লেখা যদি আমি পেজের বাদিক থেকে শুরু করি, এখানে লেফট অ্যালাইনটা সিলেক্ট করতে হবে। তো এখানে আমাদের লেফট অ্যালাইন সিলেক্ট করাই আছে। মানে ধরে নাও পেজের মধ্যে আমি কোনো কিছু লিখলাম, যেমন কি ফক্স, যেমন এই লেখাটা লিখলাম, লেখাটা কোথা থেকে শুরু হলো, লেফট অ্যালাইন থেকে। সেই জন্য এখানে লেফট অ্যালাইন মানে বাদিক থেকে কোনো কিছু লেখা যদি পেজে শুরু করতে চাই, তখন লেফট অ্যালাইন সিলেক্ট করতে হবে। এরপর এখানে আছে সেন্টার অ্যালাইন। সেন্টার অ্যালাইন কী কাজ, যদি পেজের মাঝখান থেকে কোনো কিছু শেষ করতে চাই, তখন এখানে সেন্টার অ্যালাইন ক্লিক করতে হবে। তো সেন্টারে ক্লিক করলাম, দেখো কার্সারটা আমার পেজের মাঝখানে চলে গেল। এবার যদি আমি কোনো কিছু পেজে টাইপ করি, যেমন দি কুইক ব্রাউন ফক্স, যেমন এটা দেখো কোনো কিছু লিখলাম মাঝখান থেকে। এবার নিচের দিকে ধরে না এখানে লিখলাম দ্য কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দি লেজি ডগ। যেমন এগুলো বেশিরভাগ ক্ষেত্রে এই যে সেন্টার অ্যালাইনমেন্টটা দেখবে তোমাদের ছোটো বাচ্চার বা ধরে নাও যারা ক্লাস 5 বা 4-এ পড়ে, তারা দেখবে ইংরেজি কিছু ছড়া থাকে। তো সেই ছড়াগুলো এখানে খুব ভালো করে তোমরা টাইপ করতে পারবে এখানে সেন্টার অ্যালাইনমেন্ট সিলেক্ট করে। এরপর এখানে আছে দেখো রাইট অ্যালাইনমেন্ট। রাইট অ্যালাইনমেন্ট কী কাজ, পেজের যেটা সেন্টারে টাইপ করলাম, এবার যদি আমরা পেজের ডান দিক থেকে কোনো কিছু টাইপ করতে চাই, তখন তোমাদের রাইট অ্যালাইনমেন্ট সিলেক্ট করতে হবে। তো সেটা করার জন্য রাইট অ্যালাইনমেন্টে ক্লিক করবো। দেখো কার্সারটা ডান দিকে চলে গেল। এবার যদি আমি পেজে কোনো কিছু টাইপ করি, যেমন এখানে টাইপ করলাম দি কুইক ব্রাউন ফক্স, দেখো লেখাটা এবার পেজের যেহেতু আমরা রাইট অ্যালাইনমেন্ট সিলেক্ট করলাম, সেই জন্য লেখাটা পেজের বাদিক থেকে শুরু হচ্ছে। তো এভাবে তোমরা লেফট, সেন্টার, রাইট অ্যালাইনমেন্ট দিয়ে সেট করতে পারো। এবার জাস্টিফাইয়ের কাজ কি দেখো, তো এটা বেশিরভাগ ক্ষেত্রে খবরের কাগজে বেশি থাকে। তো আমরা আবার এখানে লেফট অ্যালাইন সিলেক্ট করে একটা পেজের মধ্যে প্যারাগ্রাফ এখানে টাইপ করে নিচ্ছি। দেখো, তো যদি তোমরা ভালো করে দেখো যে এখানে যে লেখাগুলো আছে পেজের মধ্যে, দেখো বাঁ দিকের লেখাগুলো সমানভাবে এখানে কিন্তু আছে, কিন্তু ডান দিকে দেখো যেখানে কোথাও কম আছে, কোথাও বেশি আছে, আবার কমে গেছে, বেশি হয়েছে, কম বেশি করে লেখাগুলো হয়েছে। তো আমরা চাই যেমন খবরের কাগজে কী থাকে, বোথ সাইড থেকে লেখাগুলো সমানভাবে থাকে। তো এখানেও বোথ সাইড থেকে লেখাগুলোকে সমানভাবে যদি আমরা করতে চাই বা পেজের মধ্যে যদি আমরা দেখতে পাই, শো করব, তাহলে লেখাগুলোকে কী করব, আমরা পেজে সবগুলোকে সিলেক্ট করব। দেখো আমরা সবগুলোকে সিলেক্ট করে নিলাম। এরপর এখানে জাস্টিফাই অপশানে ক্লিক করব। তোমরা যদি ভালো করে দেখো এখানে যে জাস্টিফাই অপশানটা আছে, দেখো বোথ সাইডে সমান সমান যে চিহ্নগুলো আছে সমানভাবে আছে। তো এখানে আমরা জাস্টিফাই ক্লিক করলাম, দেখো বোথ সাইড থেকে লেখাগুলো সমানভাবে হয়ে যাবে। খবরের কাগজে ভালো করে লক্ষ্য করবে, এরকম করে বোথ সাইডে লেখাগুলো থাকে। তো এইভাবে তোমরা জাস্টিফাই দিয়ে কাজ করতেও পারো। তো আশা করি তোমরা বুঝতে পারলে। তো এই যে শর্টকাটগুলো আছে, যেমন লেফট অ্যালাইনের কন্ট্রোল-L, সেন্টারের কন্ট্রোল-E, রাইট অ্যালাইন কন্ট্রোল-R, জাস্টিফাই কন্ট্রোল-J, এইভাবে এই শর্টকাটগুলো এখানে পেজে কাজ করা যায়। আচ্ছা, তারপর এখানে আছে লাইন স্পেসিং, মানে এই যে প্রথম লাইন আর দ্বিতীয় লাইন, এই দুটো লাইনের মধ্যে যে স্পেস, যে গ্যাপটাকে যদি তোমরা কম বেশি করতে চাও, তাহলে কীভাবে করবে দেখো। তাহলে দুটো লাইনকে সিলেক্ট করবে, বা ধরে নাও এখানে ভালো করে দেখায়। আচ্ছা
আচ্ছা চলো এখানেই দেখাই। যেমন এই যে দুটো লাইনের গ্যাপটাকে বা এই কয়টা লাইনের এই যে প্রথম প্যারাগ্রাফের যে গ্যাপটা আছে এই গ্যাপটাকে যদি কম বেশি করতে চাও, এখানে প্যারাগ্রাফ বা লাইনটাকে সিলেক্ট করবে, এবার লাইন স্পেসিংয়ে যাবে। এবার এখানে অনেকগুলো স্পেসিং আছে, যার যে স্পেসিং মানে যার যতটা গ্যাপ দরকার লেখার মধ্যে এখান থেকে গ্যাপটাকে দেখো কম বেশি করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ পেজের মধ্যে 1.15 ছিল, তো এটাকে যদি 2.0 করতে চাও ক্লিক করবে। দেখো আগে ছিল এটা হলো 1.15 ফরম্যাট আর ওইটা 2.0 ফরম্যাট। দেখো একটা লাইন থেকে আরেকটা লাইনের গ্যাপটা স্পেসটা একটু বেশি হবে। আবার এটাকে যদি কম করতে চাই এখানে গিয়ে আবার এটাকে কম করে দেবো, বা 1.0 আরও যদি ক্লোজ করতে এখানে ক্লিক করে আরও ক্লোজ হয়ে যাবে লেখাগুলো। এভাবে একটা লাইন থেকে আরেকটা লাইনের এই গ্যাপটাকে কম বেশি করতে পারবে। আচ্ছা তারপর এখানে আছে হাইলাইট শেডিং। তার আগে এখানে আমাদের টেবিলের যে কাজটা আছে, টেবিলের বর্ডারটার কাজগুলো করে নেই। দেখো এই যে প্যারাগ্রাফটা আছে, আমি চাই যে এই প্যারাগ্রাফটার পুরোটা একটা বর্ডার দেবো। তো সেই বর্ডার দেওয়ার জন্য এখানে প্যারাগ্রাফটাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর কি করবে, সিলেক্ট করার পর এখানে যে বর্ডার যে অপশানটা আছে বর্ডারে ক্লিক করবে। এবার বর্ডারে বিভিন্ন রকম ফরম্যাট আছে, হ্যাঁ, লেফট রাইট বটম। তো তোমরা যেহেতু চারিদিকে বর্ডার দেবে এখানে আউটসাইড বর্ডারে ক্লিক করবে। প্যারাগ্রাফের দেখো চারিদিকে একটা বর্ডার আসে। তারপর ধরে নাও এই যে লাইনটা আছে বা এই প্যারাগ্রাফটা আছে এটাকেও বর্ডার দেবে। তো এখানে প্যারাগ্রাফটা সিলেক্ট করলে এখানে বর্ডারে ক্লিক করলে এটা বর্ডার আসবে। এবার যদি এটাকে তোমরা হাইলাইট করতে চাও আবার এখানে সিলেক্ট করে হাইলাইট শেডিংয়ে ক্লিক করে এখান থেকে তোমরা সেই প্যারাগ্রাফটাকে আবার আলাদাভাবে কালার দিয়ে হাইলাইট করে দিতে পারবে। দেখো বা ধরে নাও এটাকেও তোমরা হাইলাইট করবে, তো এটাকে সিলেক্ট করে নিলাম, এখান থেকে তোমরা শেডিং দিয়ে হাইলাইট করে দিতে পারবে। এভাবে তোমরা এখানে যে কোনো লেখার মধ্যে পেজে হাইলাইট কালারগুলো করতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে এখানে ক্লিপবোর্ড, ফন্ট আর প্যারাগ্রাফ এই তিনটা গ্রুপ যে আছে হোম মেনুর মধ্যে এগুলো ভালো করে প্র্যাকটিস করবে, কারণ এগুলো বেশি তোমাদের কাজে লাগে। আচ্ছা তারপর এগুলো হয়ে গেল। এরপর তোমাদের এখানে আছে চেঞ্জ স্টাইল। এগুলোর তেমন কাজ নাই, যেমন আমরা এখান থেকে লেখার স্টাইল চেঞ্জ করেছিলাম, যদি এখানেও আমরা লেখার স্টাইল চেঞ্জ করতে চাই লেখাগুলোকে সিলেক্ট করতে হয় আর এখান থেকে স্টাইলগুলোকে চেঞ্জ করে নিতে হয়, এখান থেকে করতে হবে। তো এগুলোর তেমন কাজ নেই, এগুলো তোমরা দেখে নেবে ভালো করে। আচ্ছা তারপর এখানে আছে ফাইন্ড, রিপ্লেস আর সিলেক্ট। ফাইন্ড মানে কি, ধরে নাও পেজে কোনো কিছু লেখা যদি আমরা খুঁজতে চাই তখন এখানে ফাইন্ড অপশানে ক্লিক করব, এখানে ফাইন্ড গ্রুপ ওপেন হয়ে যাবে। তারপর এখানে সেই লেখাগুলোকে আমরা শুধু টাইপ করব। আচ্ছা এখানে যদি ফাইন্ডের শর্টকাট যদি আমরা ক্লিক করি এখানে ফাইন্ডের অপশানটা পেয়ে যাবে। হয়তো তুমি যদি শর্টকাটে ওপেন করতে চাও কিবোর্ড থেকে Ctrl+F টাইপ করবে, Ctrl+F টাইপ করলেও এই বক্সটা খুলে যাবে। এবার ধরুন এখানে তুমি খুঁজবে যে রাম কোথায় লেখা আছে, এখানে রাম টাইপ করলে দেখো এখানে হাইলাইট হয়ে গেল যে এখানে আমার রাম লেখাটা আছে। দেখো দেখতে পাচ্ছ এখানে আমার রাম, কোথায় কোথায় রাম লেখা আছে এখানে ওরা হাইলাইট করে দিচ্ছে যে এখানে রাম লেখা আছে। বা যদি মনে করো যে এখানে লিখবে যে আমি যেমন নাম লেখা ছিল ভাস্কর, তো ভাস্কর টাইপ করলাম, ঠিক আছে, আচ্ছা দেখা ও ভাস্কর নামটা যেহেতু নেই সেই জন্য দেখো হাইলাইট হচ্ছে না, যেহেতু নামটা ডিলিট করে দিয়েছিলাম। চলো তারপরে অন্য নাম দেখি। এখানে ধরেন আমি লিখলাম যে মধু, তো মধু টাইপ করলাম, দেখো এখানে ডাইরেক্ট মধুর কাছে হাইলাইট হয়ে গেল যে মধু নামটা তোমার এখানে টাইপ করা আছে। এভাবে পেজে কোনো নামকে যদি তোমরা খুঁজতে চাও এভাবে তোমরা খুব ইজিলি নামগুলোকে খুঁজতে পারবে। আচ্ছা চলো এটা হয়ে গেল। এরপর এখানে আছে রিপ্লেস। রিপ্লেস মানে কি, ফাইন্ড এক কথায় মানে কোনো কিছু পেজে যদি নাম খুঁজতে চাও এখানে ফাইন্ডে ক্লিক করতে হবে। আর রিপ্লেসের কাজ কি, ক্লিক করলাম, দেখো রিপ্লেসের এরকম একটা গ্রুপ ওপেন হবে। এই যেটা যেমন ফাইন্ডের গ্রুপ এখান থেকেও ফাইন্ড করতে পারবে, এটা হলো রিপ্লেসের গ্রুপ। ফাইন্ডটা তোমরা 2007-এর মধ্যে এরকম অপশানে পাবে, যেমন 2010-এর মধ্যে এখানে অপশান ছিল। আর এটা যেহেতু 2010 সেই জন্য এখানে অপশান আছে, 2007 এখানে এরকম অপশানটা পাবে। আচ্ছা রিপ্লেসে কী কাজ, রিপ্লেসে ক্লিক করলাম মানে এই যে মধু নামটা আছে, মধুর নামের বদলে ধরুন আমার নাম অ্যাড করবো, ভাস্কর অ্যাড করবো, তাহলে পেজে যেখানে যেখানে মধু আছে সেখানে আমি ভাস্কর অ্যাড করবো। তো সেটা করার জন্য তোমাকে ডবল খাটতে হবে। তো সেটা তুমি একবারে তাড়াতাড়ি যদি করতে চাও এখানে ফাইন্ড ওয়ার্ডে মধু নামটা লিখবে আর রিপ্লেস উইথে মানে যে নামটা মধুর পরিবর্তে রিপ্লেস করবে সেই নামটা রিপ্লেস উইথে টাইপ করলে এরপর রিপ্লেস অপশানে ক্লিক করবে। রিপ্লেস অপশানে ক্লিক করলে একটা একটা করে রিপ্লেস হবে, আর রিপ্লেস হলে ক্লিক করলে পেজে যেখানে যেখানে তোমার মধু নাম আছে সবগুলো এক ক্লিকে রিপ্লেস হয়ে যাবে। তো আমরা এখানে রিপ্লেস হলে ক্লিক করলাম, তারপর দেখো এখানে কী লেখা আছে যে ওয়ার্ড হ্যাজ কমপ্লিট ইজ সার্চ অফ দ্য ডকুমেন্ট অ্যান্ড হ্যাজ মেড ওয়ান রিপ্লেসমেন্ট। যেহেতু মধু একবারে টাইপ করা ছিল সেই জন্য এখানে দেখাচ্ছে যে ওয়ান রিপ্লেসমেন্ট, মানে একটাই রিপ্লেসমেন্ট হয়েছে। যদি অনেকগুলো লেখা থাকতো তাহলে সেই নাম্বারটা এখানে দেখাতো। তো
তো আমরা ওকেতে ক্লিক করলাম, এবার ক্লোজে ক্লিক করলাম। দেখো এখানে আমাদের মধু নামটা ছিল সেটা এখানে ভাস্কর হয়ে চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে তোমরা খুব তাড়াতাড়ি ইজিলি যে কোনো নামকে রিপ্লেস করতে পারবে। এখানে এগুলো শর্টকাট আছে, ফাইন্ডের শর্টকাট কন্ট্রোলের, আর রিপ্লেস শর্টকাট কন্ট্রোল এইচ। এই শর্টকাটগুলোও পরীক্ষায় আছে, এগুলো ভালো করে তোমরা নোট করবে। তারপর এখানে আছে সিলেক্ট, মানে পেজের সবগুলো লেখাকে যদি তোমরা একসঙ্গে সিলেক্ট করো, যদি তোমরা এমনি নর্মালি সিলেক্ট করতে একটা একটা তাহলে ড্র্যাগ করতে হবে একটা একটা করে সিলেক্ট করার জন্য। এবার যদি সবগুলোকে সিলেক্ট করতে চাও তাহলে এখানে সিলেক্ট অল আছে, সিলেক্ট অলে ক্লিক করতে হবে। তাহলে দেখো পেজের সবগুলো লেখা একসঙ্গে সিলেক্ট হয়ে যাবে। একসঙ্গে সিলেক্ট করে এবার যদি মনে করো যে লেখাগুলো সেগুলো সব বড়ো করবে, বড়ো করে নিলে, ছোটো করার জন্য ছোটো করে নিলে, ওকে। এবার যদি মনে করো সবগুলো ডিলিট করবে, ডিলিট বাটন প্রেস করে সবগুলো ডিলিট হয়ে গেল। এইভাবে এখানে হোম মেনুর মধ্যে যে অপশানগুলো আছে ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল অ্যান্ড এডিটিং, এই সব গ্রুপ দিয়ে এভাবে তোমরা পেজে খুব ভালো করে কাজ করতে পারবে। তো এই কাজগুলো যেগুলো দেখানো হলো ভালো করে প্র্যাকটিস করবে, কারণ প্র্যাকটিস না করলে এখানে কম্পিউটারে কিছুই জানতে পারবে না। তো আশা করি তোমরা সব কিছু বুঝতে পারলে। কোথাও যদি কারো অসুবিধা হয় কমেন্টে কমেন্ট করে দেবে। আর একটা কথা আমার হলো এখানে চ্যানেলের মধ্যে কীভাবে এমএস ওয়ার্ডের মধ্যে খুব তাড়াতাড়ি যে কোনো লেখাকে সিলেক্ট করতে পারবে সেই কাজগুলো এখানে দেওয়া আছে। সেই ভিডিওটা আমি এখানে ডিসক্রিপশন বক্সে বা আই বাটনে দিয়ে দিব, সেখান থেকে তোমরা খুব ভালো করে শিখে নিতে পারবে। তো পরের ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে আলোচনা হবে। তো অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।